আজ রসায়ন প্রথম পত্রের তিনটা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করব। চতুর্থ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। বোর্ড পরীক্ষা সাধারণত এখান থেকে তিনটা সৃজনশীল খুব ইজিলি চলে আসে এবং এখানে অঙ্কের ভ্যারিয়েশন বেশি। আমরা 3 ভ্যারিয়েশন থেকে 3টা নিয়েছি। প্রথমটাই হচ্ছে আমরা কেপিকেসি সংক্রান্ত অর্থাৎ রাসায়নিক সাম্য অবস্থা রিলেটেড ম্যাথ। খ নম্বরে হচ্ছে দহন তাপ গঠন তাপ সংক্রান্ত যে সমস্যাগুলো আছে অর্থাৎ তাপশক্তির পরিবর্তন সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেখান থেকে। আর 3 নম্বরটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বাফার সিস্টেমের অঙ্ক। বাফার সিস্টেমের থেকে এরকম একটা ম্যাথ খুব কমনলি আসে। তো আমরা অঙ্ক শুরু করি। প্রথম কোশ্চেনটায় বলা হয়েছে 700 কেলভিন তাপমাত্রায় 20 ATM চাপে নিচের বিক্রিয়ার সাম্য অবস্থায় 21% নাইট্রোজেন 16% অ্যামোনিয়া থাকে। বিক্রিয়াটা ওরা সমতা বিধান সহ লিখে দিচ্ছে। এটা যে কোনো বিক্রিয়া থাকতে পারে, এখানে অ্যামোনিয়া শিল্প উৎপাদন ব্যতীত অন্য যে কোনো বিক্রিয়া থাকতে পারে। কতে বলা হয়েছে কেপি কত, কেপি এর মান কত। সাধারণত আমরা দেখতাম যে আমাদের যে ম্যাথ কোশ্চেনগুলো বোর্ডে আসছে সেগুলোতে একটা পার্সেন্টেজ দেওয়া থাকতো যে অমুক বিক্রিয়কটি এত % বিয়োজিত হয় বা এত % উৎপন্ন হয়। এখানে সাম্য অবস্থায় একটা বিক্রিয়ক এবং একটা উৎপাদের পরিমাণ দিয়ে দিছে, অন্য আরেকটা বিক্রিয়কের পরিমাণের ব্যাপারে কিচ্ছু বলেনি। যেহেতু এরা পার্সেন্টেজ অবস্থায় আছে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে সাম্য অবস্থায় এখানে যে বিক্রিয়ক উৎপাদ আছে তাদের প্রত্যেকের সামষ্টিক পরিমাণটা হচ্ছে 100%। তার মধ্যে নাইট্রোজেন 21, অ্যামোনিয়া হচ্ছে 16%। তাহলে অবভিয়াসলি বোঝা যাচ্ছে এখানে হাইড্রোজেন হচ্ছে বাকি 63%। এই জিনিসটা ফার্স্ট অফ অল আমাদেরকে ধরতে হবে। সেখান থেকে আমরা কেপির মান নির্ণয় করব বেসিক প্রসিডিউর দিয়ে। একটু অঙ্কটা যাই। প্রদত্ত বিক্রিয়া nitrogen plus 3 hydrogen turn into 2 ammonia। তাহলে প্রাথমিক অবস্থায় এই ম্যাথগুলোতে এই প্রথম 2টা লাইন লেখা খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিক অবস্থায় এখানে নাইট্রোজেন ছিল আসলে 1 মোল, হাইড্রোজেন ছিল হচ্ছে 3 মোল। যেহেতু বিক্রিয়া মাত্র শুরু হয়েছে তাই কোনো উৎপাদ থাকবে না, অর্থাৎ অ্যামোনিয়া হচ্ছে এখানে 0 মোল। সাম্য অবস্থায় কি বলা হয়েছে সেটা ওরা দিয়ে দিছে। সো আমরা এখানে নর্মাল অঙ্কগুলোতে আমরা যেটা লিখতাম সাম্য অবস্থায় 1 মাইনাস আলফা, 3 মাইনাস 3 আলফা, এদিকে গিয়ে 2 আলফা, এগুলো আলফা টালফা কিছু আসবে না, সরাসরি ওদের পার্সেন্টেজটা চলে আসবে। নাইট্রোজেন হচ্ছে সাম্য অবস্থায় আছে 21% ইজ ইকুয়াল টু 0.21 এত মোল। হাইড্রোজেন আছে হচ্ছে 63%, পার্সেন্ট আসার হিসাবটা হচ্ছে 100 থেকে এই দুজনের সমষ্টি চলে গেছে 0.63 মোল। অ্যামোনিয়া আছে হচ্ছে 16% ইজ 0.16 মোল। তাহলে সাম্য অবস্থায় এরা এই পরিমাণে আছে প্রত্যেকে। এবার আসতেছে আমাদের যেটা পার্শিয়াল প্রেসার নির্ণয় করার নিয়ম সেখানে। তাহলে সুতরাং সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা, সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা 0.21 প্লাস 0.63 প্লাস 0.16, তাদের প্রত্যেককে যদি যোগ করা হয় ইজ ইকুয়াল টু এটা হবে 1। সাম্য অবস্থায় এখানে মোট 1 মোল জিনিস আছে। দেওয়া আছে মোট চাপ, বিক্রিয়ার চাপটা ওরা প্রথম লাইনে বলে দিছে। চাপ P ইকুয়াল টু 20 ATM। সুতরাং পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন, যে কোনো গ্যাসের পার্শিয়াল প্রেসার বা আংশিক চাপ নির্ণয় করার সূত্রটা আমাদের একটু মুখস্থ জানতে হবে। আংশিক চাপ নির্ণয়ের সূত্র হচ্ছে নিজস্ব মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা ইন্টু মোট চাপ। নিজস্ব মোল সংখ্যা উপরে হবে নিজস্ব মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা ইন্টু মোট চাপ।
মনে রাখার সুবিধার্থে এই সূত্রটা এভাবে লিখলে বা এইভাবে পড়লে মনে থাকে বেশি। তো নাইট্রোজেনের নিজস্ব মোল সংখ্যা হচ্ছে এখানে 0.21, মোট মোল সংখ্যা হচ্ছে 1 ইন্টু মোট চাপ 20 ATM। ATM এর কথাটা খুব ভালোভাবে আমাদের মাথায় রাখতে হবে, কারণ এটা আমাদের সামনে লাগবে। তাহলে পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেনটা এখানে কত দাঁড়াইলো আমাদের? 4.2। সেম ভাবে পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন যদি আমরা নির্ণয় করি তাহলে সেটা আসে 12.6, এবং পার্শিয়াল প্রেশার অফ যদি আমরা অ্যামোনিয়া নির্ণয় করি NH3 সেটা আসে হচ্ছে আমাদের 3.2। এবার সরাসরি চলে যাব আমরা কেপি সূত্রে। আমাদের কেপি সূত্রটা কি ছিল? কেপি সূত্র হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু উৎপাদের আংশিক চাপ, দ্যাট ইজ পার্শিয়াল প্রেশার অফ অ্যামোনিয়া টু দি পাওয়ার তার মোল সংখ্যা হচ্ছে 2, ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন টু দি পাওয়ার তার মোল সংখ্যা এটা 1, পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন টু দি পাওয়ার তার নিজস্ব মোল সংখ্যা সেটা হচ্ছে 3, ইজ ইকুয়াল টু অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেশার হচ্ছে 3.2 হোল স্কোয়ার, নাইট্রোজেনের পার্শিয়াল প্রেশার হচ্ছে 4.2 ইন্টু পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন ইজ 3.2 হোল কিউব। পুরোটাকে যদি আমরা সাম টোটাল করি ক্যালকুলেটরে তাহলে উত্তর আসবে 1.2 ইন্টু 10 ইনভার্স 3 আনসার। এটা হচ্ছে আমাদের পুরো ম্যাথটার উত্তর। আমরা ম্যাথটা একটু খেয়াল করি। এটার পরবর্তী অংশটায় আমাদের কাছে জানতে চাইছে প্রদত্ত তথ্য অনুসারে বিক্রিয়া পাত্রের আয়তন কত। এটা এই বছরের টেস্ট পেপারে খুব কমন একটা কোশ্চেন ছিল না তেমন, আমরা 2টা কলেজে পাইছি মেবি। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নতুন আসছে, প্রদত্ত তথ্য অনুসারে বিক্রিয়া পাত্রের আয়তন নির্ণয় করতে বলছে। তো বিক্রিয়া পাত্রের আয়তন যদি আমাদেরকে নির্ণয় করতে হয়, আমাদের সাম্য অবস্থার ম্যাথগুলোতে বিক্রিয়া পাত্রের আয়তনের অবস্থান আছে একমাত্র হচ্ছে কেসি সূত্রগুলোতে। তাহলে খ নাম্বার, হওয়া শুরু হবে ধরি দিয়ে। ধরি বিক্রিয়া পাত্রের আয়তন সমান ভি। মোল সংখ্যার পরিবর্তন সেটা হচ্ছে ডেল এন ইজ ইকুয়াল টু উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা সেটা হচ্ছে -2। এই ক্ষেত্রে আমাদেরকে আর এর মানের ফ্যাক্টরটা অবভিয়াসলি মনে রাখতে হবে। আমরা এখানে পি এর মানটা ইউজ করছিলাম এটিএম এককে, এটিএম হচ্ছে একটা নন এসআই একক চাপের, তাহলে আর এর মানটা নন এসআইতে বসবে, অর্থাৎ লিটার অ্যাটম এককে বসবে। 0.082 লিটার অ্যাটম পার কেলভিন পার মোল। যদি এই জায়গায় আমরা চাপটা প্যাসকেলে ইউজ করতাম তাহলে অবশ্যই এখানে আর এর মানটা 8.314 হইতো। এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে সুতরাং কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন অর্থাৎ নাইট্রোজেনের ঘনমাত্রা ইজ ইকুয়াল টু সাম্য অবস্থায় নাইট্রোজেনের মোল সংখ্যা। সাম্য অবস্থায় নাইট্রোজেনের মোল সংখ্যা হচ্ছে 21%, তাহলে 0.21 ডিভাইডেড বাই ভি। পার্শিয়াল কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন ইজ ইকুয়াল টু, হাইড্রোজেনের মোল সংখ্যা ছিল 0.63, মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া ইজ ইকুয়াল টু,
এটা হচ্ছে 0.16 ডিভাইডেড বাই ভি, মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তনের মাধ্যমে আমরা ঘনমাত্রা নির্ণয় করতে পারি, অর্থাৎ কনসেন্ট্রেশন নির্ণয় করতে পারি। এখন কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল এন। এটা হচ্ছে আমাদের কেপি কেসির মধ্যে সম্পর্ক। কেপি কেসির সম্পর্ক থেকে আমরা কেসির মানটা ফার্স্টে নির্ণয় করব। তাহলে কেসি ইজ ইকুয়াল টু কেপি ডিভাইডেড বাই আরটি টু দি পাওয়ার ডেল এন। আমাদের কেপির মান হচ্ছে 1.2 ইন্টু টেন ইনভার্স 3 ডিভাইডেড বাই 0.082 ইন্টু আমাদের টি এর মানটা ওরা উদ্দীপকে দিয়ে দিছে 700 কেলভিন তাপমাত্রা। এটা এসআইতে আছে 700 ডিভাইডেড বাই ইনভার্স 2 ইজ ইকুয়াল টু, এটার মান আসতেছে হচ্ছে 3.954। এটা হচ্ছে আমাদের কেসি। এবার কেসির যেটা মৌলিক সূত্র বা বেসিক যে সূত্রটা আছে, যেটা আমরা ম্যাথে ইউজ করব, সেটা প্রয়োগ করব আমরা এখানে। আবার কেসি ইজ ইকুয়াল টু concentration of ammonia whole square divided by concentration of nitrogen into concentration of hydrogen whole cube is equal to ammonia হচ্ছে আমাদের 0.16 whole square divided by concentration of nitrogen. Concentration of nitrogen is 0.21 into concentration of hydrogen 0.63 whole cube. এখন আমরা ভি এর হিসাবটা মুখে মুখে করে ফেলি। আমাদের অ্যামোনিয়ার এটার 0.16 এর নিচে একটা ভি ছিল, দেন উপরে হচ্ছে ভি স্কয়ার। সেই ভি স্কয়ারটা আসলে নিচে নেমে গেছে, আর নিচে ছিল আমাদের ভি ইন্টু ভি কিউব, সেটা উপরে উঠে গেছে ভি টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমাদের সাম সর্ট অফ বাকি থাকবে এত ভি স্কয়ার। তাহলে সুতরাং আমরা যদি এখান থেকে ভি এর মানটা বের করি, ভি ইকুয়াল টু রুট ওভার অফ কেসি। কেসির মান হচ্ছে আমাদের 3.954 ডিভাইডেড বাই, এটা টোটাল করলে যা আসে ক্যালকুলেটর একটু করে নিতে হবে এটা এই জিনিসটা, এত, উত্তরটা হবে এত লিটার। অর্থাৎ আমরা এখানে যে মানটা পাবো সেটা লিটার এককে পাবো, এটা অবশ্যই মনে রাখতে হবে, এটা মিটার কিউবে নয়, লিটারে আসবে। তো এই হচ্ছে আমাদের পরবর্তী অঙ্কটা। খ নাম্বার অঙ্কটা হচ্ছে একটা সম্পূর্ণ নতুন ধরনের অঙ্ক অনেকের জন্য, আর যাদের আগে করা আছে দ্যাটস গুড, না হলে সবাই অঙ্কটা একটু ভালো করে দেখবা যারা আগে কখনো অঙ্কটা করেনি। দ্বিতীয় যে সৃজনশীলটা আছে আমরা সেটা দেখব। দ্বিতীয় সৃজনশীলে বলা হয়েছে কার্বন ডাইসালফাইড, সালফার এবং কার্বন এদের দহন তাপ এবং হাইড্রোজেনের দহন তাপ এত, অর্থাৎ চারটা বস্তুর দহন তাপ এখানে দেওয়া আছে। কার্বন ডাইসালফাইডের, সালফারের, কার্বনের এবং হাইড্রোজেনের প্রত্যেকের দহন তাপ দিয়ে দিছে। কত বলছে কার্বন ডাইসালফাইডের গঠন তাপ কত, অর্থাৎ কার্বন ডাইসালফাইড তৈরি হওয়ার সময় কি পরিমাণ তাপ দিতে হয়েছে বা কি পরিমাণ তাপ সেখান থেকে নির্গত হয়েছে, আমাদেরকে সেই বিষয়টা বের করতে বলছে। এখন এই অঙ্কগুলোতে আমরা সবসময় আগে দেখব যে ওরা যে মানগুলো দিছে তাদেরকে বিক্রিয়া আকারে কিভাবে লেখা যায়। যেমন আমাদের প্রথম তত্ত্বটা হচ্ছে কার্বন ডাইসালফাইডের দহন তাপ। তো দহন তাপ জিনিসটা আসলে কি বুঝায়? দহন তাপ বুঝায় কোনো কিছুকে অক্সিজেনে পোড়ানো বা অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করানো। তো কার্বন ডাইসালফাইডের দহন তাপ হইতে হলে অবশ্যই তাকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়াইতে হবে। এখন কার্বন ডাইসালফাইড যদি অক্সিজেনে পড়ে, যেহেতু এখানে দুইটা অধাতু আছে, তারা প্রত্যেকেই অক্সিজেনের সাথে রিঅ্যাক্টেড, তাহলে একটা উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড, অপরটা উৎপন্ন হবে সালফার ডাই অক্সাইড। এবং এখানে ডেল এইচ এর মানটা ওরা বলে দিচ্ছে, সেটা হচ্ছে -1060.4 কিলো জুল পার মোল।
এখন এটাকে সমতা বিধান করতে হবে। এই জায়গাটা খুবই আবশ্যিক একটা বিষয়। সমতা বিধানটা যদি ওকে না হয় অঙ্কটা চলে যাবে। এখানে একটা কথা আছে, যদি এখানে কার্বন ডাইসালফাইডের সামনে কোনো সংখ্যা বসতো, কার্বন ডাইসালফাইডের সামনে কোনো সংখ্যা বসতো, তাহলে অবশ্যই আমাদেরকে ডেলএইচ এর সাথেও সেই সংখ্যাটা গুণ করতে হইতো। এখানে ইনকেস কার্বন ডাইসালফাইডের সামনে কোনো সংখ্যা বসাতে হয় নাই, যদি হইতো তাহলে অবশ্যই ডেলএইচ এর সাথে ওই সংখ্যাটা গুণ করতে হইতো, কারণ এটা ডেলএইচটা হচ্ছে কিলোজুল পার মোল, অর্থাৎ 1 মোলের জন্য। যদি এখানে একাধিক হইতো, এখানেও সেই সংখ্যাটা অবশ্যই গুণ হইতো। এটা খুব ভুল হয়। পরবর্তী হচ্ছে সালফারের দহন তাপ। সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে হয় সালফার ডাইঅক্সাইড। সেখানে আমরা ডেলএইচ 2, সেটার মান ওরা কত বলে দিয়েছে, -296.1। কার্বনের দহন তাপ, কার্বন প্লাস অক্সিজেন ইজ টার্ন ইনটু কার্বন ডাইঅক্সাইড, ডেলএইচ -393.5 কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল। এখানে সালফার ও কার্বনের দহন তাপ সালফার ডাইঅক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ আকারে গণ্য হবে, কারণ গঠন তাপটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার সময় যে পরিমাণ এনথালপি পরিবর্তন হয়েছে সেটা ইনক্লুডও হইতে পারে, এক্সক্লুডও হইতে পারে, অর্থাৎ তারা বিক্রিয়স্থলে আসছে অথবা বিক্রিয়স্থল ছেড়ে চলে গেছে, যে কোনোটা হইতে পারে। তাহলে সালফার ডাইঅক্সাইডের গঠন তাপ হচ্ছে আমাদের -296.1, কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ হচ্ছে 393.5 কিলোজুল। তাহলে ধরি CS2 কার্বন ডাইসালফাইডের গঠন তাপ সমান x। সুতরাং এটা যদি তার গঠন তাপ হয়, তাহলে ডেলএইচ 1 অর্থাৎ তার বিক্রিয়া তাপ যেটা বা দহন তাপ যেটা, সেই ডেলএইচ 1 এর সূত্র কি, উৎপাদের মোট গঠন তাপ মাইনাস বিক্রিয়কের মোট গঠন তাপ। ডেলএইচ 1টা হচ্ছে -1060.4 ইজ ইকুয়াল টু উৎপাদের গঠন তাপ। আমাদের এখানে উৎপাদ ছিল কার্বন ডাইঅক্সাইড, ডেলএইচ নট অফ CO2 প্লাস 2 ডেলএইচ নট অফ SO2। এই দুইটা হচ্ছে সালফার ডাইঅক্সাইডের 2 অণুকে রিপ্রেজেন্ট করে, মাইনাস ডেলএইচ নট অফ CS2 প্লাস 3 ডেলএইচ নট অফ O2। এখন এখানে -10860.4 কার্বন ডাইঅক্সাইড হচ্ছে -393.5 প্লাস 2 ইন্টু -296.1 মাইনাস কার্বন ডাইসালফাইডেরটা আমরা বের করব x। অক্সিজেনেরটা একটু ইন্টারেস্টিং, এখানে অক্সিজেনেরটা আমাদেরকে একটু বুঝতে হবে। অক্সিজেন যেহেতু মৌলিক পদার্থ বা মৌল আকারে আছে, তাহলে তার কোনো গঠন তাপ নাই, তাহলে +0। এইটা অক্সিজেনের গঠন তাপ হিসাবে আসবে, এটা মনে রাখতে হবে আমাদেরকে। তো পুরো রাশিটাকে যদি আমরা সিম্পলিফাই করি, এক্সকে এক পাশে নিয়ে গিয়ে, তাহলে এক্স ইকুয়াল টু লাস্ট অফ অল আমাদের হাতে আসে হচ্ছে +74.7 কিলোজুল। অর্থাৎ কার্বন ডাইসালফাইডের গঠন তাপ হচ্ছে ধনাত্মক 74.7 কিলোজুল। তার মানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়ার সময় বাহির থেকে 74.7 কিলোজুল তাপ ইনপুট করতে হয়, তাহলে বিক্রিয়াটা সম্মুখে মানে অগ্রসর হবে, বিক্রিয়াটা ঘটবে। এই হচ্ছে আনসার। এই জাতীয় অঙ্কগুলো বোর্ড পরীক্ষায় প্রায়শই আসে, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। পরবর্তী কোশ্চেনটায় আমাদেরকে কি বলছে? পরবর্তী কোশ্চেনটাতে আমাদেরকে বলছে ইথাইন এবং তার পলিমারের মধ্যে কার গঠন তাপ বেশি। উভয়ের দহন তাপ দিয়ে দিছে, ইথাইন এবং তার পলিমার। একটু জৈব রসায়নের ভাবধারা আসছে এখানে। ইথাইনের পলিমার সেকেন্ডারি স্টুডেন্টরা জানার কথা, ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা অনেকে এখনো জৈব রসায়ন পড়েনি। ইথাইনের পলিমার বলতে বেনজিনকে মিন করা হচ্ছে এখানে, কারণ আমরা জানি ইথাইনকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহিত তাপ্ত লৌহ নলের উপরে চালনা করলে তার পলিমার বেনজিন উৎপন্ন হয়। তাহলে ইথাইন এবং তার পলিমার বেনজিনের মধ্যে কার গঠন তাপ বেশি? তাহলে আমাদেরকে ফার্স্ট অফ অল বিক্রিয়াগুলো লিখতে হবে।
ইথাইন। ইথাইন হচ্ছে C2H2, এর পলিমার হচ্ছে বেনজিন C6H6। প্রথমে ইথাইনের দহন। ইথাইনের দহনের জন্য C2H2 প্লাস 5/2O2 অবভিয়াসলি বিক্রিয়া সমতা বিধান যুক্ত অবস্থায় থাকতে হবে। 2 কার্বন ডাই অক্সাইড প্লাস H2O। এটা ওরা দিবে না, আমাদেরকে করে নিতে হবে। ওরা এটা দহন তাপটা বলে দিছে -1304। এখানে খেয়াল করে দেখতে হবে, এই যে অক্সিজেনের সামনে আমরা যেটা 5/2 লিখছি, কেউ যদি বলো এখানে ভগ্নাংশ রাখবো না, হ্যাঁ কোনো ব্যাপার না, সবাইকে 2 দ্বিগুণ করতে হবে। অবভিয়াসলি ডাইলেজকে ইনক্লুড করে, অর্থাৎ ডাইলেজকেও 2 দ্বিগুণ করতে হবে। অর্থাৎ এখানে যদি আমরা এখানে ভগ্নাংশ না রেখে পূর্ণ সংখ্যা আনতে চাই, প্রত্যেকটি পদকে 2 দ্বারা গুণ করতে হবে। ডাইলেজের যে সংখ্যাটা আছে -1304, তাকেও 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা ডাইলেজের সূত্রটা ইনপুট করি, যেখানে আমরা ধরলাম C2H2 এর গঠন তাপ হচ্ছে x1, তাহলে ডাইলেজ ইজ ইকুয়াল টু, আমরা একটু আগেই দেখছিলাম উৎপাদের গঠন তাপ, 2 ডাইলেজ নট অফ কার্বন ডাই অক্সাইড প্লাস ডাইলেজ নট অফ H2O মাইনাস ডাইলেজ নট অফ C2H2 প্লাস 5/2 ডাইলেজ নট অফ অক্সিজেন, বা ডাইলেজ -1304, 2 ইন্টু কার্বন ডাই অক্সাইড -393.5 মাইনাস হাইড্রোজেন, পানি যেটা সেটা হচ্ছে মূলত আসলে হাইড্রোজেনের দহন বিক্রিয়া। হাইড্রোজেনের দহন তাপটা দেওয়া আছে -286 মাইনাস x -0, যেহেতু অক্সিজেন একটা মৌলিক পদার্থ, অক্সিজেনের কোনো দহন তাপ হবে না। x ইকুয়াল টু +231 কিলো জুল। অর্থাৎ ইথাইনকে দহন করলে বাহির থেকে আরো 231 কিলো জুল তাপ দিতে হবে, অর্থাৎ একটা তাপহারী বিক্রিয়া। x1 বেনজিনের ক্ষেত্রে C6H6 প্লাস অক্সিজেন টার্ন ইন্টু কার্বন ডাই অক্সাইড, ডাইলেজের মানটা ওরা বলে দিছে -894। সমতা বিধানের জন্য আমাদেরকে এখানে উভয় দিকে অক্সিজেনের সামনে আনতে হবে 15/2, 6টা কার্বন ডাই অক্সাইড এবং 3টা পানি। বেনজিনের সামনে যেহেতু কোনো সংখ্যা নাই, তাই ডাইলেজকে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে না, আমরা অক্সিজেনটাকে ভগ্নাংশ আকারে রেখে দিছি। সেম ভাবে আমরা যদি এখান থেকে ডাইলেজের সূত্র ইনপুট করি, তাহলে এই পাশে দাঁড়াবে 6 ডাইলেজ নট অফ CO2 প্লাস 3 ডাইলেজ নট অফ H2O মাইনাস ডাইলেজ নট অফ C6H6 and plus 15/2 ডাইলেজ নট অফ O2। এই অংশটা চলে যাবে, এটার মান আমরা বের করব এখান থেকে। তাহলে x ইকুয়াল টু দাঁড়াচ্ছে 6 ইন্টু কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড হচ্ছে -393.5 প্লাস 3 -286, এটা চলে যাচ্ছে। ডাইলেজটা এই পাশে এসে প্লাস 894 x2টা হচ্ছে আমাদের বেনজিনের গঠন তাপ। তাহলে x2-র মানটা আসতেছে -2325 কিলো জুল, অর্থাৎ বেনজিন দহন ঘটলে সেখান থেকে উল্টো 2325 কিলো জুল, 2325 কিলো জুল তাপ নির্গত হয়। অর্থাৎ এটা তাপবাদী বিক্রিয়া, এটা তাপহারী বিক্রিয়া। এই আনসার।
পরবর্তীতে আসতেছে এই অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ। 500 ml 0.5 মোলার অক্সালিক অ্যাসিড, যার বিয়োজন ধ্রুবক Ka 2.7 × 10⁻³ অর্থাৎ একটা দুর্বলতম অ্যাসিড, এবং তার সাথে একটা তীব্র ক্ষার দেওয়া হয়েছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 125 ml 0.3 মোলার। এ আর বি দুইটা পাত্র আকারে তাদেরকে চিহ্নিত করছে। কতে বলা হয়েছে শুধু এ দ্রবণের পিএইচ কত, শুধু এ দ্রবণের পিএইচ কত, অর্থাৎ শুধু অক্সালিক অ্যাসিড দ্রবণের পিএইচ নির্ণয় করতে হবে আমাদের কতে। খতে বলছে এ ও বি দ্রবণটা কি বাফার হবে, মিশ্রণের পিএইচ নির্ণয় পূর্বক দেখাও। তো বাফার দ্রবণ হওয়ার জন্য আমাদের শর্ত হচ্ছে সেই মিশ্রণে অবশ্যই একটা দুর্বল অ্যাসিড থাকতে হবে এবং সেই দুর্বল অ্যাসিডের একটা তীব্র অম্লীয় তীব্র ক্ষারীয় লবণ থাকতে হবে। অর্থাৎ এই অক্সালিক অ্যাসিড এবং সেই অক্সালিক অ্যাসিডের যদি লবণ এখানে থাকে তাহলে এটা একটা বাফার হবে, কারণ এখানে ক্ষার অবশিষ্ট থাকতে পারবে না। যদি এখানে ক্ষার অবশিষ্ট থাকে তাহলে এটা হবে একটা সাধারণ প্রশমন বিক্রিয়া, যেখানে অম্ল আর ক্ষার বিক্রিয়া করছে, এটা বাফার হবে না। বাফার হওয়ার প্রধানতম শর্ত হচ্ছে দ্রবণে অবশ্যই একটা দুর্বল অ্যাসিড এবং তার তীব্র ক্ষারীয় লবণ থাকতে হবে, অথবা একটা দুর্বল ক্ষার এবং তার তীব্র অম্লীয় লবণ থাকতে হবে। এই দুই ক্ষেত্র ব্যতীত কখনোই বাফার দ্রবণ হবে না। তাহলে আমরা ফার্স্ট অফ অল আগে দেখব যে এই দুইজনের মধ্যে যদি বিক্রিয়া হয় তাহলে এই বিক্রিয়া শেষে কে অবশিষ্ট থাকে, অ্যাসিড নাকি ক্ষার। অ্যাসিড অবশিষ্ট থাকলে বাফার, তখন আমরা যাব হ্যান্ডারসন-হাসেলবাখ ইকুয়েশনের কাছে। যদি ক্ষার অবশিষ্ট থাকে তাহলে এটা একটা রেগুলার প্রশমন বিক্রিয়ার ম্যাথ, যেটা হচ্ছে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ে পড়ছি, তৃতীয় অধ্যায়ে করা আছে। তো প্রথমে শুধু এ দ্রবণের পিএইচ কত, শুধু অ্যাসিডের পিএইচ যখন আমরা বের করতে যাব তখন আমাদের মনে রাখতে হবে যেহেতু অ্যাসিডটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, তাহলে এটা কখনোই জলীয় দ্রবণে 100% বিয়োজিত হয় না। যেহেতু এটা জলীয় দ্রবণে 100% বিয়োজিত হয় না, তাহলে কতটুকু বিয়োজিত হয় সেটা জানতে হবে। এখন কোনো অ্যাসিড তার জলীয় দ্রবণে যে পরিমাণ বিয়োজিত হয় সেটাকে বলা হয় তার বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা আলফা নির্ণয় করতে হবে আমাদেরকে। তার আগে একটা ছোট্ট কাজ আছে। এখানে অক্সালিক অ্যাসিডের সংকেতটা আমাদের অবশ্যই জানতে হবে, H2C2O4 টার্ন ইনটু 2H প্লাস অক্সালেট আয়ন, C2O4 2- অক্সালেট আয়ন, অর্থাৎ এখানে দুইটা হাইড্রোজেন আয়ন দান ঘটতেছে। কথাটা খুব গুরুত্বপূর্ণ। Ka বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা হচ্ছে আমাদের এখানে কত ছিল, 2.7 × 10⁻³ 2.7 × 10⁻³ আলফা, আমাদের আলফাটা ছিল হচ্ছে বের করতে হবে সি, দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার, 0.5 মোলার। অস্টওয়াল্ডের লঘুকরণ সূত্র অনুসারে আমরা জানি আলফা ইকুয়াল টু √Ka/c। যদি এটা ক্ষারীয় দ্রবণ হইতো জাস্ট এখানে Kb হইতো, ক্ষারের বিয়োজন ধ্রুবক হইতো, তাহলে √2.7 × 10⁻³ ডিভাইডেড বাই 0.5, এটার মান আসতেছে হচ্ছে আমাদের 0.073। তাহলে সুতরাং পিএইচ নির্ণয় করতে হলে আমাদের লাগে হচ্ছে কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, অর্থাৎ দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কেমন সেটা জানতে হবে। তো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে হলে কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন ইজ ইকুয়াল টু 2α/c। 2 দ্বারা গুণ হয়েছে কারণ এখানে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়েছে 2 অণু, এই কারণে। এটা যদি HCl হইতো, ইথানোইক অ্যাসিড হইতো, তাহলে এটা শুধু α/c হইতো। তাহলে 2 × 0.073 × 0.5, তাহলে হচ্ছে অনলি 0.073। তাহলে সুতরাং পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, তাহলে এটার উত্তর আসে হচ্ছে 1.134। শুধু অ্যাসিড দ্রবণের পিএইচ এর জন্য অঙ্কটা এইভাবে হবে। নেক্সট আমরা দেখব এটা একটা বাফার দ্রবণ কিনা, এটা একটা বাফার দ্রবণ কিনা। একটা বাফার দ্রবণ দেখতে হলে আমাদেরকে প্রথমে সংশ্লিষ্ট বিক্রিয়াতে যেতে হবে, অর্থাৎ আগে তাদের মধ্যে বিক্রিয়া ঘটাইতে হবে।
সংশ্লিষ্ট বিক্রিয়া। সংশ্লিষ্ট বিক্রিয়াতে H2C2O4 প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড টার্ন ইনটু ক্যালসিয়াম অক্সালেট প্লাস পানি। অবশ্যই সমতা বিধান করতে হবে, কারণ অ্যাসিডের সামনে যদি বা ক্ষারের সামনে যদি মোল সংখ্যা বাড়ে বা কমে সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আউট হবে পরবর্তীতে। আমাদের এখানে শুধু হাইড্রোজেন মিলাইতে হচ্ছে, অক্সিজেন অটো মিলে যাচ্ছে, তাহলে 2 অণু পানি উৎপন্ন হচ্ছে। তার মানে এই বিক্রিয়াতে 1 মোল অক্সালিক অ্যাসিড ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ 1 মোল অক্সালিক অ্যাসিড 1 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে পারে। আমাদের এখন দেখতে হবে আমাদের দ্রবণে কি পরিমাণ অক্সালিক অ্যাসিড আছে, অর্থাৎ কত মোল আছে, এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কত মোল আছে, সেই হিসাবটা একটু দেখতে হবে। এখন 500 ml H2C2O4 is equivalent to 500 ml 0.5 মোলার। তো মোলারিটিটাকে আমরা বানাবো হচ্ছে 1 মোল। যেহেতু মোলারিটিকে আমরা 1 মোল বানাবো, তাহলে 0.5 কে 0.5 দিয়ে ভাগ করব, তাহলে এটা হবে 1। যেহেতু ঘনমাত্রা বাড়তেছে, তাহলে ঘনত্বের সূত্র রো ইকুয়াল টু m/v অনুযায়ী আমরা কি জানি, যদি ঘনমাত্রা বাড়ে তাহলে তার আয়তন কমবে। যেহেতু ঘনমাত্রা বাড়লে আয়তন কমতেছে, তাহলে ঘনমাত্রা বাড়লে যদি আয়তন কমে, তাহলে 500কে কমাইতে হলে তাকে 0.5 দিয়ে গুণ করতে হবে, কারণ কোনো দশমিক সংখ্যা দিয়ে যদি একটা সংখ্যাকে গুণ করা হয় সে কমে যায়। দশমিক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল বড় হয়, কিন্তু গুণ করলে ছোট হয়। তাহলে আমরা এখন ইউজ করব 500 ইন্টু 0.5 ml 0.5 divided by 0.5 molar H2C2O4 is equal to 250 ml 1 molar oxalic acid H2C2O4। তাহলে অক্সালিক অ্যাসিড যদি 1 মোলার হয়, তখন তার আয়তন দাঁড়ায় আসলে 250 ml। আবার সেম নিয়মে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডেরটা আমরা এবার সলভ করব। 125 ml 0.3 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুইভ্যালেন্ট টু 0.3 কে 1 কনভার্ট করব আমরা। যেহেতু 0.3 কে 1 এ কনভার্ট করব, তাই 0.3 কে 0.3 দিয়ে ভাগ করব। আর যেহেতু ঘনমাত্রা বাড়তেছে, তাহলে সিমুলটেনিয়াসলি আয়তন কমে যাবে। তাহলে আয়তন কমতে হলে 125 কে 0.3 দিয়ে আমরা গুণ করব, তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে 37.5 ml 1 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আমরা উভয় ক্ষেত্রে দুইটার ঘনমাত্রা 1 মোলার নিয়ে আসছি। আমরা অঙ্কটা এখন হিসাব মিলাবো আয়তন দিয়ে। অঙ্কটার হিসাব আমরা আয়তন দিয়ে মিলাবো। যদি আমরা আয়তন দিয়ে মিলাই, তাহলে এখানে অবশ্যই আমাদেরকে এখানে দেখতে হবে আয়তনে বেশি কে আছে। আমাদের অ্যাসিড আছে 250 ml, ক্ষার আছে হচ্ছে 37.5 ml। যেহেতু এখানে ক্ষারের পরিমাণটা কম, তাহলে অ্যাসিড অবশিষ্ট থাকবে। সুতরাং বিক্রিয়া শেষে 250 মাইনাস 37.5 is equal to 212.5 ml H2C2O4 212.5 ml H2C2O4 অবশিষ্ট থাকে। তাহলে ক্ষারের পরিণতি কি হইল? সে হারাইলো কোথায়? সে হারায় নাই, সে পুরোপুরি লবণে পরিবর্তন হয়েছে। সুতরাং দ্রবণে ক্ষারের যা ছিল তার পুরোটা লবণ হয়ে গেছে। 37.5 ml 1 মোলার ক্যালসিয়াম অক্সালেট লবণ উৎপন্ন হয়। এত লবণ উৎপন্ন হয়। তাহলে লবণের ঘনমাত্রা
অ্যাসিডের ঘনমাত্রা খেয়াল করেন, এত ml 1 মোলার, দুইটাই সেম। তাহলে আমরা ঘনমাত্রাকে বাদ দিব, আমরা আয়তনের সাথে হিসাব করব, অঙ্কটা আমরা আয়তন দিয়ে করব। সুতরাং মিশ্রণের পিএইচ হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণটা আমাদের এখানে অবশ্যই জানতে হবে। পি অফ কে এ মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ লবণ ডিভাইডেড বাই অম্ল, মাইনাস লগ অফ কে এ মাইনাস লগ লবণ। আমরা যদিও উপরে নিচে ঘনমাত্রা ইউজ করছি, যেহেতু আমরা ঘনমাত্রাকে সমান করছি আর ঘনমাত্রার সাথে আয়তন অবশ্যই সম্পর্কিত, তাই আমরা ঘনমাত্রার পরিবর্তে আয়তন ইউজ করব। তাহলে লবণের ঘনমাত্রা যেখানে লিখবো সেখানে আসলে লিখবো তার আয়তন 37.5, আর একটা জায়গায় লিখবো হচ্ছে 212.5, কারণ এই পরিমাণ অ্যাসিড এখনো দ্রবণে আছে। মাইনাস লগ অফ 2.7 ইন্টু 10 ইনভার্স 3 মাইনাস লগ অফ 37.5 to 12.5 is equal to 3.32, অর্থাৎ এটা একটা অম্লীয় বাফার। খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, অনেকে ঘনমাত্রা দিয়ে করে, ঘনমাত্রা দিয়ে করলে অনেক সময় অঙ্কটা একটু বড় হয় বা অনেকের বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমরা ভুল করার চেষ্টা করব না, আমরা সবচেয়ে সহজ পদ্ধতিতে আগানোর চেষ্টা করব, এটা বেটার আমার মনে হয়। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের সৃজনশীল যে তিনটা আমরা বাছাই করছি সেটা। পরবর্তী ক্লাসটা আমরা আপাতত নেওয়ার চেষ্টা করব হায়ার ম্যাথ প্রথম পত্রের ক্যালকুলাস অংশের উপর ভিত্তি করে কয়েকটা গুরুত্বপূর্ণ মজার অন্তরীকরণ যোগজীকরণ নিয়ে আমরা হয়তো হাজির হব পরবর্তী ক্লাসে। সবাই মাথায় রাখবা, একটু চেষ্টা করবো সেটা লাইভে আসতে। ওকে, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফিজ।